আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমাদের এই জুলাই মাসের ব্যাচ এটা হলো 18তম ব্যাচ। তা আমাদের কিন্তু দেখতে দেখতে 16টা ব্যাচ পার হয়ে গেছে। আমরা এইটা কিন্তু 18তম ব্যাচ। আপনারা আপনাদের আগে আরেকটা ব্যাচ আছে, সেটা হলো 17তম। ওটার এখন দ্বিতীয় পর্ব চলতেছে, আর আপনাদের হলো প্রথম পর্ব। আমি কিন্তু একসঙ্গে দুইটা ব্যাচ পরিচালনা করি। তে 16টা ব্যাচ কিন্তু আমার এখান থেকে বের হয়ে গেছে। 16টা ব্যাচ, প্রত্যেকটা ব্যাচেই ছাত্র থাকে 20 বা তার একটু কম বেশি, অনেক সময় 20-এর বেশিও থাকে। তা আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমাদের এখানে কর্ম শেখার জন্য। আমরা চেষ্টা করব আপনাদেরকে নিখুঁতভাবে, ভালোভাবে, হাতে কলমে কাজ শেখানোর জন্য, যাতে আপনারা কাজ শিখে নিজের যার যার মনের যে ইচ্ছাটা পূরণ করতে পারেন। এখানে আসছেন অনেকে হয়তো বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং করতে আসছেন, অনেকে আসছেন হয়তো ব্যবসা বাণিজ্য করবেন এই উদ্দেশ্যে, অনেকে হয়তো আসছেন যে কোনো একটা চাকরি করবেন এই উদ্দেশ্যে। কর্ম আপনি যেটাই শিখেন সবটাই কিন্তু আপনার জীবনের জন্য উপকারী একটা জিনিস, কিন্তু সেটাকে ভালোভাবে শিখতে হবে। বোঝা গেছে? সেটাকে ভালোভাবে শিখতে হবে। তো আমরা যে যে উদ্দেশ্যে আসছি, আমরা একটু আপনাদের সাথে কুশল বিনিময় করব, অর্থাৎ আপনাদের পরিচয় পর্ব নিব, যে কে কোত্থেকে আসছি এবং কার কি উদ্দেশ্য। তো আমরা এখান থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। আমি ময়মনসিংহ জেলা ফুলপুর থানা থেকে আসছি আর এসি, ফ্রিজ এবং এসির কাজ শেখার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেরাজ। আমি টাঙ্গাইল থেকে আসছি। আমি পেশা একজন ইলেকট্রিশিয়ান, সরকারি লাইসেন্স প্রাপ্ত। এখানে আসছি এসি ফ্রিজের কাজ করার জন্য। তো কাজটা শিখে আমার ইচ্ছা আছে আমার এলাকায় একটি সার্ভিস সেন্টার করার জন্য। খুব সুন্দর, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, থানা ভৈরব, গ্রাম আগানগর। আমি এখানে আসছি এসি ফ্রিজের কাজ শেখার জন্য। কাজ শিখে বিদেশ যাব, তারপর বিদেশ থেকে এসে ব্যবসা করব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাকিল। আমি আসছি কাপাসিয়া থেকে এসি ফ্রিজের কাজ শেখার জন্য এবং এটা শিখে ব্যবসা করার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম একটু মোহাম্মদ জোরে রায়হান। বলবেন। আমি কুমিল্লা থেকে আসছি এসি ফ্রিজে কাজ শেখার জন্য। স্যারের কাছে একটা ব্যবসা দেওয়ার ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম, আমি আসছি ময়মনসিংহ জেলা থেকে, ফুলপুর থানা থেকে। আমি আসছি এসি ফ্রিজ সার্ভিসিং কাজ শেখার জন্য। বসো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন। আমি চাঁদপুর থেকে মাইকে মনে আসছি। একটা উপরে ধরতে হবে, হ্যাঁ। আমি চাঁদপুর থেকে আসছি রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং কাজ শেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিয়াম। কুমিল্লা জেলা থেকে আসছি এসি ফ্রিজে কাজ শেখার জন্য। কাজ শেখার পরে বিদেশ যাব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি চট্টগ্রাম থেকে আসছি। এখানে এসি ফ্রিজের কাজ শেখার জন্য আসছি। সবাই ভয় পাচ্ছেন নাকি কথা বলতে? আস্তে আস্তে বলতেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম গোপাল কৃষ্ণ দাস। আমি গাজীপুর সদর থেকে আসছি ব্যবসায়িক উদ্দেশ্যে একটা সার্ভিস সেন্টার করার জন্য। মূলত এই কাজটা শেখা, এসি ফ্রিজ এয়ার কন্ডিশন খুব রিপেয়ারিং। সুন্দর কথা, হ্যাঁ। তারপরে আসসালামু আলাইকুম, আমার নাম রকি। আমি এখানে এসি ফ্রিজের কাজ শিখতে আসতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আলামিন হোসেন। আমি গাজীপুর জেলা থেকে আসছি। আমি এসি ফ্রিজ সার্ভিসিং কাজ শিখে বিদেশ যাওয়া চাই। আসসালামু আলাইকুম, আমার নাম তামিম। ময়মনসিংহ জেলা ফুলপুর থানা থেকে এসেছি এসি ফ্রিজের কাজ শেখার জন্য। কাজ শিখে বিদেশ যাব। আসসালামু আলাইকুম, আমি নেত্রকোনা জেলা থেকে আসছি এসি ফ্রিজের কাজ শেখার জন্য। কাজ শিখে বিদেশ যাবো। আসসালামু আলাইকুম, আমার নাম তরিকুল ইসলাম। আমি রাজবাড়ী জেলা থেকে এসেছি। এখানে আমি এসি ফ্রিজের কাজ শেখার জন্য আসছি এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। আসসালামু আলাইকুম, আমি শেখ তাহির আদিল। আমি সাতক্ষীরাতে আসছি এসি ফ্রিজের কাজ শিখে ব্যবসা করি। আসসালামু আলাইকুম, আমার নাম সম্রাট। আমি ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছি। আমি আগে আরো টিসিকে কোর্স করছিলাম, একটা স্যারের ভিডিও দেখে আসছি অভিজ্ঞতা বাড়ার জন্য। চিন্তা ভাবনা আছে বাইরে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি।
আমার বাড়ি কটিয়াদির, আমি বাইরে যাব। সুন্দর হইলো, কিন্তু অনেক কথা, ভালো কথা বলছে। ঠিক আছে, আমরা কিন্তু সবার পরিচয় পর্ব নিয়ে নিয়েছি। আমরা এখন ক্লাসে ফিরবো। তো এই যে আমি যে কথাটা বলছিলাম যে কেউ বিদেশ যাবেন, কেউ ব্যবসা বাণিজ্য করবেন, আবার অনেকে চাকরি করবেন। তা আল্লাহ কিন্তু আপনাদের সবার আশা পূরণ করবে। তা আমরা এখন ক্লাস শুরু করব। তো আমাদের আজকের ক্লাস হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট। টুলস কোনটা, ইকুইপমেন্ট কোনটা, এগুলার ছবি সহ বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে। এই যে প্রথমে আসছে টুলস, হস্তচালিত টুলস। টুলসকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কি কি? আচ্ছা, এখানে কিন্তু টুলসকে আমরা 5টা ভাগে বিশেষায়িত করছি। 5টা ভাগ। একটা হলো কি সাধারণ হস্তচালিত টুলস, বিশেষ হস্তচালিত টুলস, আরেকটা হলো সাধারণ মাপনী টুলস, বিশেষ মাপনী টুলস, আরেকটা হলো আরওসি ইকুইপমেন্ট। এই 5টাই কিন্তু লাগবে কাজ করতে গেলে। তো এখানে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশন কাজে অনেক ধরনের টুলস ও ইকুইপমেন্টের দরকার হয়। টুলসের মধ্যে হস্তচালিত ও মাপনী টুলস উভয় দরকার। হস্তচালিত টুলসের মধ্যে সাধারণ টুলস যা অন্য পেশার লোকেরাও ব্যবহার করে, বিশেষ হস্তচালিত টুলস যা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের টেকনিশিয়ানরা শুধুমাত্র ব্যবহার করে থাকে, আর কিছু ইকুইপমেন্ট যা অন্য পেশার লোকেরা ছাড়াও রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং এর স্থাপন ও মেরামত কাজে ব্যবহৃত হয়ে থাকে। ঘ, বিশেষ ইকুইপমেন্ট যা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন পেশার লোকেরাও ব্যবহার করে থাকেন। এন্ড কোনগুলা বিশেষ আর কোনগুলা সাধারণ, এগুলো আমরা একটু দেখব। এখন প্রথমে আসবো যে সাধারণ হস্তচালিত টুলস কোনগুলা। এখানে 1 নম্বরে আমাদের কি আসছে? সাধারণ হ্যান্ড টুলসের মধ্যে আসছে কি হ্যামার বা হাতুড়ি, যাকে বলা হয় কি বল পিন হ্যামার। বোঝা গেছে? এইটার নাম হইলো বল পিন হ্যামার। এই যে হাতুড়ি লিখছে হ্যামার, বল পিন হ্যামার। ঠিক আছে, বল পিন হ্যামার কিন্তু ইংরেজি নাম, বাংলায় আমরা বলি কি হাতুড়ি। এই হাতুড়ি দ্বারা কি কাজ করি এটা কিন্তু আমরা সবাই জানি। যারা বিশেষ করে বিদেশে যাব, চাকরি বাকরি করব, তাদেরকে কিন্তু এই হাতুড়ি শব্দটা আর বলা যাবে না, বলতে হবে কি বল পিন হ্যামার। যারা বিদেশে যাবেন তারা কিন্তু ভালো করে মনে রাখেন, বল পিন হ্যামার এটা দিয়ে কি কাজ করি সবাই কিন্তু জানি। তাহলে এটা নিয়ে আর বিস্তারিত কথা বললাম না, আমরা নিচের দিকে যাই। এবার আসছে প্লাস্টিক ট্রিপ হ্যামার। এই হ্যামারটার 2 পাশে প্লাস্টিক আছে, মাঝখানে লোহা আছে। ভারী করার জন্য মাঝখানে লোহা দিছে আর 2 পাশে প্লাস্টিক দিছে। ধাতব পদার্থের ক্ষতি না করে কোনো পদার্থকে আঘাত করার জন্য প্লাস্টিক হ্যামার ব্যবহার করা হয়। যদি আমরা বল পিন দিয়ে আঘাত করি তাহলে তো কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে, চ্যাপ্টা হবে। আর এটা দিয়ে আঘাত করলে ক্ষয়প্রাপ্ত হবে না। এই জন্য এটা কিছু কিছু সব জায়গায় এই হ্যামারটা ব্যবহার করা হয়। আরেকটা বলছে কি ম্যালেট। ম্যালেট শীট মেটাল কাজে উড হ্যামারে অথবা ম্যালেট হ্যামার ব্যবহৃত হয়। এই ম্যালেট হ্যামারটা এটা কিন্তু অনেক সময় দেখবেন যারা শীট ভাঁজ করার কাজে ব্যবহার করে, কাঠ দিয়ে তৈরি করে নেয়, ফাইবার দিয়ে তৈরি করে নেয়, শীট চ্যাপ্টা করে ভাঁজ করে, আমাদের কিন্তু লাগবে। আমরা যদি এই ফ্রিজের ইভাপোরেটর তৈরি করি, শীট ভাঁজ করি, তাহলে কিন্তু এই হ্যামারটা কিন্তু আমাদের কিন্তু লাগবে। এরপর আসছে স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভারটা কি কাজ করে আমরা সবাই জানি, তাই না? এটা হলো ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। স্টার স্ক্রু ড্রাইভার এটা কি করি সবাই জানি, ঠিক আছে? স্ক্রু খোলার কাজে লাগাই, টাইট দেওয়ার কাজে লাগাই। এরপর আসছে স্টাবি স্ক্রু ড্রাইভার। এটা কি কাজ করি? এটা মাইনাসও হয়, ফ্ল্যাটও হয়। যেখানে জায়গা খুব কম, অল্প জায়গা, যেমন আমরা এসি যদি খুলতে যাই, একটা এসি ফিটিং করা আছে সানসেটের ভিতরে, বিল্ডিং এর উপরে জায়গা নাই, বড় স্ক্রু ড্রাইভারটা যদি ধরি সেখানে ঘোরানো যাবে, ধরাও যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এই ধরনের ছোট স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে। এটা ফ্ল্যাটও আছে, স্টারও আছে, এই জন্য এটাকে বলা হয়েছে স্টার। এই যে যেখানে অল্প উচ্চতায় লম্বা স্ক্রু ড্রাইভার বসানো যায় না, এমন জায়গায় এই স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়। সিজেল। সিজেল মানে কি? ধাতব খণ্ড কর্তন বা ধাতব খণ্ডের বাড়তি অংশ কর্তন করা যায়
কর্তন করার জন্য সিজেল ব্যবহৃত হয়, ওয়ার্কশপে বিভিন্ন ধরনের সিজেল ব্যবহৃত হয়, আমাদেরও কিন্তু কিছু কিছু লাগবে, ঠিক আছে? কোল্ড সিজেল, ক্যাপ সিজেল, হাফ রাউন্ড সিজেল, ডায়মন্ড পয়েন্ট সিজেল, এগুলো আমাদেরও কিছু কিছু ক্ষেত্রে লাগবে, তবে রেফ্রিজারেশন কাজের জন্য খুব একটা জরুরি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্লায়ার্স, এইটা কিন্তু সব সেক্টরেরই লাগবে, ফ্রিজের টেকনিশিয়ান, এসির টেকনিশিয়ান, যে টেকনিশিয়ানই হোক এইটা লাগবে। এটার কিন্তু একটা নাম আছে, কি নাম? কম্বিনেশন প্লায়ার্স। এটাতে কি করি? এটা দিয়ে আমরা কি করি? কোনো কিছু শক্ত করে ধরা, তারের ইনসুলেশন কাটা, তার পেঁচানো, চিকন ধাতব খণ্ড কাটা ইত্যাদি কাজে প্লায়ার্স ব্যবহার করা হয়। এরপরে নিচের অপশনটা যান, এখানে বলছে কি 22 গ্রেপ প্লায়ার্স। 22 গ্রেপ এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হলো কোনো কিছুকে এই যে গার্ড দেওয়া আছে না, এখানে দিয়া এই জায়গায় চাপ দিতে হবে, এটা থেকে আটকাইতে হবে। এটা কিন্তু লক ক্রেন্সও বলা হয়, এটাকে লক ক্রেন্স। এখানে চাপ দিলে এই মেজারমেন্ট দেয়া এটাকে কম বেশি করা যায়, অ্যাডজাস্ট করে এটাকে ধরা যায়, তখন কিন্তু এটা আটকা থাকবে ছেড়ে দিলেও। যে কোনো পাইপ, যেমন আমরা কি কাজে ব্যবহার করবো, আমাদের কিন্তু বেশিরভাগ দরকার হয় কপার পাইপ ধরার জন্য, ঝালাই দেওয়ার জন্য। এন্ড গরম যদি ঝালাই দিয়ে হাতে দিলে গরম লাগবে না? এখন এটা দিয়ে আমরা আটকে নিব, এই যে ঘাট দেওয়া আছে, ঘাটের মধ্যে ঢোকা এখানে চাপ দেয়া এই যে এটা দেয়া আমরা অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে রেখে দিতে পারবো, তারপরে আমরা ঝালাই দিব। এরপরে আসছে দেখেন নোজ প্লায়ার্স, লং লোডস প্লায়ার্স। নোজ প্লায়ারটা কি করি? চিকন কোনো অংশের জায়গায় নাট বা স্ক্রু ইত্যাদি বা তার পেঁচানো বা খোলার বা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। কাটিং প্লায়ার্স, এটা আমরা ইলেকট্রিক্যাল ইনসুলেশনযুক্ত ওয়্যার বা ওপেন ওয়্যার, যেগুলা খোলা তার ইত্যাদি কাটার জন্য এই কাটিং প্লায়ার্সটা ব্যবহার করা হয়। পাইপ প্লায়ার্স, এইটা আমাদের খুব একটা কাজে লাগবে না, তাও নামটা জানা রাখতে হবে। এটাও কোনো কিছু ধরার জন্য, টাইট করার জন্য ব্যবহার করা হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো অ্যাডজাস্টেবল রেঞ্জ। এইখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে। দেখেন অ্যাডজাস্টেবল মানে আমরা বাংলা কি বলি? সেলাই রেঞ্জ বলি না? এই অ্যাডজাস্টেবল রেঞ্জ এটা কিন্তু এখানে রাবারিং আছে, আবার রাবারিং ছাড়াও আছে। তো এইটা দেখেন সোজা এবং উল্টা কিভাবে ধরতে হবে, দেখেন কোন দিকে সঠিক, তীর চিহ্নের দিকে বল প্রয়োগ করতে হবে। এই যে এই ছোট অংশটা কি নিচে থাকবে, আর এখানে ছোট অংশটাকে উপরে দিছে, এটাকে বলা হয়েছে কি ভুল পদ্ধতি। আমরা যখন কোনো নাট খুলবো এবং টাইট দিব, সবসময় সেলাই রেঞ্চের, অ্যাডজাস্টেবল রেঞ্চের ছোট মাথাটা কি কথা থাকবে, ছোট অংশটা সবসময় কথা থাকবে নিচে থাকবে, তাইলে সঠিক পদ্ধতি হবে। যারা বিদেশে যাবেন, ইন্টারভিউ দিবেন, যদি বলা হয় যে এটা কি অ্যাডজাস্টেবল রেঞ্চ, এটাতে কিভাবে কাজ করে দেখান, এখন যদি আপনি উল্টা করে ধরেন তাহলে আপনি কি ইন্টারভিউতে পাস করবেন? কখনোই করবেন না। এই জন্য এখানে তারা একটা সঠিক পদ্ধতি দেখাইছে, একটা ভুল পদ্ধতি দেখাইছে। কম্বিনেশন রেঞ্চ, এগুলো আপনাদের লাগবে, এগুলো আমরা সবাই চিনি। অফসেট বা এল সকেট, এটাও আমাদের লাগে অনেক সময় নাট খোলা এবং টাইট দেওয়ার জন্য। টক রেঞ্চ, নাট বল নির্দিষ্ট পরিমাণ মেপে টাইট করার জন্য টক রেঞ্চ ব্যবহার করা হয়। এটা আমাদের হয়তো এসির কাজের জন্য এত বেশি জরুরি না। সকেট রেঞ্চ, হ্যাঁ এগুলা থাকলে ভালো, যদি আমরা ওয়ার্কশপ করি তাহলে এক সেট রাখলে আমরা সব ধরনের কাজ করতে পারবো, একটার মধ্যে সবকিছু থাকবে। তবে আমাদের এসির কাজের জন্য এটাও জরুরি না বেশি। আমাদের এসির কাজের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো এইটা অ্যালেন কি সেট, সবচেয়ে বেশি জরুরি। কি কাজে ব্যবহার করবো এটা? এসির সাকশন লাইন, লিকুইড লাইন, গ্যাস লাইন কি করা, লক আনলক করার কাজে এইটা কিন্তু ব্যবহার করা হবে। এইটা আলাদা আলাদা 1 পিস 2 পিস কিনতে পাওয়া যায়, আবার এক সেট পুরা কিনতে পাওয়া যায়। বোঝা গেছে? দাম কিন্তু বেশি না, 250, 200, 300, 500 ইত্যাদি। তবে ভালো মানের কিনতে হবে। আর আমাদের কয় নাম্বার লাগবে এসির কাজের জন্য? 4, 5, 6 এই তিনটা হলে যথেষ্ট। এটাতে কি করা হয়? এলিঙ্কি স্ক্রু খোলা লাগানোর জন্য এলিঙ্কি এর প্রয়োজন হয়। স্পিড টাইপ এয়ার কন্ডিশনের আউটডোরের ইউনিটে বাল্ব খোলা ও বন্ধ করার জন্য অবশ্যই এলিঙ্কি বা অ্যালেন রেঞ্চের প্রয়োজন হয়। বোঝা গেছে? অর্থাৎ এই এলিঙ্কি রেঞ্চ ছাড়া এসির কাজ করা যাবে না, এটা লাগবেই, মাস্ট বি লাগবে, খুবই গুরুত্বপূর্ণ এসির কাজের জন্য। এরপর আসছে পাইপ রেঞ্চ, আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, এটাও আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। ফাইল, এটা আমাদের লাগবে।
এই ফ্ল্যাট ফাইল, রাউন্ড ফাইল, স্কোয়ার ফাইল, হাফ রাউন্ড ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল, যে কোনো একটা ফাইল আমাদের টুল বক্সের মধ্যে লাগবে। কি জন্য? আমরা যখন কপার পাইপ কর্তন করব তার ধারালো অংশকে মিশ্রণ করার জন্য ঘষা দিয়া এই হাফ রাউন্ড বা যে কোনো একটা সাইজের ফাইল বা র্যাপ বাংলায় বলি, এটা আমাদেরকে লাগবে। ছোট সাইজের হলেও আমাদের বক্সের মধ্যে একটা রাখতে হবে। পাইপ ভাইস, এটা আমাদের জন্য খুব একটা বিশেষ প্রয়োজন না। ট্যাপ অ্যান্ড ডাই, এটাও আমাদের খুব একটা বিশেষ প্রয়োজন না। আমাদের এসির জন্য যেগুলো বিশেষ প্রয়োজন আমরা শুধুমাত্র সেইগুলা গুরুত্ব দেব। করাত বা হ্যাক্সোফ্রেম বা হ্যাক্সোব্লেড, এটা জুনিয়র জুনিয়র আছে, দেখেন কয় সাইজের, জুয়েলারি মানে জুয়েলারিরা ব্যবহার করে ছোটোখাটোগুলা। আমাদেরও একটা যদি আমরা রাখি তাহলে আমাদের অবশ্যই উপকারে আসবে। এই এদিকে মনোযোগী হোক। এই হ্যাক্সো ব্লেড এটা আমাদেরও কাজে লাগে, বিভিন্ন ছোটোখাটো অংশে কাটার কাজের জন্য এটা কিন্তু অবশ্যই আমাদেরও লাগে। তাহলে এটা ছোটোখাটো আমরা একটা ব্যাগের মধ্যে রেখে দেবো। ফ্রেম না থাকলেও শুধুমাত্র একটা ব্লেড হলেও রাখতে হবে। এখানে আবার আসছে ক্যাপার। ক্যাপারের কাজ কি? এয়ার কন্ডিশন ও ফ্রিজের উপরে রং ওঠানোর জন্য ক্যাপার ব্যবহার করা হয়। এখন আমরা যদি কেউ ডেন্টিং পেন্টিং এর কাজ করি, ফ্রিজ রং করি, তাইলে এটা আমার প্রয়োজন আছে, নাইলে প্রয়োজন নেই। অনেক সময় পুরাতন ফ্রিজ রিপেয়ারিং করলে পুটিং মারতে হয়, একটু যেখানে ঝং ধরে গেছে সেখানে একটু সমান করতে হয়। সেক্ষেত্রে এগুলা রাখার প্রয়োজন আছে। যারা করবেন তারা কিনবেন, যাদের দরকার নাই তারা কিনবেন না। পাঞ্চ, এটা সবারই দরকার আছে। আপনি এসি ফিটিং করতে যাবেন, এই যে পাঞ্চ, এটা মনে করেন যে এখানে একটা এসির ইনডোর ফিটিং করবেন, ঠিক আছে? এখানে জায়গাটা লোহার ফ্রেম মানে স্টিলের মধ্যে বসাইতে হবে। স্টিলের মধ্যে তো আপনি মার্কার দিয়ে দাগ দিলেও দেখা যায় না সময়। সেক্ষেত্রে এই পাঁচ দেয়া এখানে বল পেন হ্যামার দিয়ে একটু আঘাত করলে দাগ হবে, তারপরে ছিদ্র করতে হবে। এছাড়াও অন্যান্য অনেক কাজে ধাতব পদার্থের দাগ কাটার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সেন্টার পাঞ্চ, কোনো ধাতব খণ্ডে মার্ক বা ড্রিল চালানোর পূর্বে ধাতব খণ্ডে স্বল্প আকারে গর্ত করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা ব্যবহার না করলে কি হয়? আমরা যদি পাঞ্চ না করি, দাগ না দেই, তাহলে ড্রিল মেশিন যখন চালাবো তখন কি পিছলায় দৌড় মারবে, অন্যদিকে চলে যাবে। এই জন্য কিন্তু আমরা এইটা ব্যবহার করব। এরপরে আসেন হ্যান্ড রিভেটার। এইটা কিন্তু লাগবে যারা ফ্রিজের এবং এসির কাজ করেন। ফ্রিজের ডেন্টিং মেন্টিং যারা করবেন তাদের কিন্তু এই রিফিট গান আমরা বলি বা হ্যান্ড রিভেটার এটা প্রয়োজন। থাইয়ের কাজ যারা করে তারা কিন্তু এইটাতেই সব কাজ করে, তাদের কিন্তু ঝালাইয়ের কোনো কিছু থাকে না। অতএব এটা একটা দরকারি জিনিস, দাম বেশি না, 250, 200, 300 টাকা। ওয়্যার কিপার, এটা কিন্তু ইলেকট্রিশিয়ান, ফ্রিজ টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সবার কিন্তু এটা প্রয়োজন। কি করে এটা দিয়া? তারের ইনসুলেশন দ্রুত ও নিরাপদে ছড়ানোর জন্য ওয়্যার কিপার ব্যবহার করা হয়। অর্থাৎ যে সাইজের তার, আমি তারটা এখানে ঢোকে চাপ দেব, উপরের ইনসুলেশনটুকু কেটে যাবে, ভিতরের ধাতব পদার্থ বা তারটা ঠেকে যাবে, তাহলে আমাদের খুব সহজ হবে, তারটাও কাটবে না। এই দেখেন এবার 2 নম্বরে চলে আসছে। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো কি? সাধারণ হস্তচালিত টুলস। এতক্ষণ কি দেখলাম? সাধারণ হস্তচালিত টুল যা অন্য লোকেরাও ব্যবহার করেন। আর আমরা যেটা এখন দেখতেছি সেটা হলো কি? বিশেষ হস্তচালিত টুল যা শুধুমাত্র এসি টেকনিশিয়ান বা আর এসি টেকনিশিয়ানরা ব্যবহার করবেন। এখন দেখেন বিশেষ হস্তচালিত টুলসের মধ্যে আমরা কি কি পাই। প্রথমে আসছে কি? কপার টিউব কাটার। এটাতে কি করব? নিখুঁত ভাবে কপার টিউব, অ্যালুমিনিয়াম টিউব ইত্যাদি কর্তন করব। বোঝা গেছে? এসি টেকনিশিয়ানের জন্য খুবই ইম্পর্টেন্ট বা দরকারি একটা জিনিস। এটা না হইলে এসি টেকনিশিয়ান বলা যাবে না। বোঝা গেছে? অবশ্যই এটা ছোট হোক বড় হোক একটা বক্সের মধ্যে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার আসেন কপার টিউব ব্যান্ডার। 2 ধরনের আছে, মেকানিক্যাল ব্যান্ডার আর একটা হলো স্প্রিং ব্যান্ডার। মেকানিক্যাল ব্যান্ডারে আপনি যে কোনো একটা ডাইস দিয়ে যে কোনো সাইজের পাইপকে ব্যান্ড করতে পারবেন। আর স্প্রিং ব্যান্ডারও যে কোনো সাইজের স্প্রিং ব্যান্ডের ভিতর দিয়ে ঢোকা এইভাবে ভাঁজ করতে পারবেন, আবার সোজা করতে পারবেন। তো আপনারা ছোটোখাটো কাজের জন্য সবসময় যে কোনো সাইজের 1/4 থেকে 5/8 বা 3/4 পর্যন্ত স্প্রিং ব্যান্ডার একটা করে রাখবেন। আর মেকানিক্যাল ব্যান্ডারটা হচ্ছে যখন মনে করেন যে আপনার একটা কোণ পড়ছে, পাইপটা এখান থেকে এই পর্যন্ত নেবেন, তাহলে এখানে কিন্তু এই স্প্রিং ব্যান্ডার্সের সুবিধা হবে। এইটা দিয়ে যদি আপনি ব্যান্ড করে এখানে নেন, সুন্দর ফিনিশিং হবে। এটা দিয়েও করা যাবে, 2টা দিয়ে কিন্তু করা যাবে।
সুবিধা অনুযায়ী। আর এটা কিন্তু খন্ড খন্ড আকারে সুবিধা বেশি, আর এটা কিন্তু লেন্থি আকারে সুবিধা বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এসি টেকনিশিয়ানের জন্য এটা কি? ফ্লায়ারিং ডাইস বা ফ্লায়ারিং টুলস, বা কি বলছে ফ্লায়ারিং টুলস। এসির কাজের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এইটাতে আমরা কি করব, এসির পাইপকে সার্ভিস বাল্বের সঙ্গে অথবা একটা পাইপকে আরেকটা পাইপের সাথে ইউনিয়ন সংযুক্ত করে দুই দিক থেকে টাইট দেওয়ার জন্য একটা কি করতে হয়, পাইপের থিকনেসটাকে একটা কলার স্বরূপ বৃদ্ধি করতে হয়, বাড়তি অংশ বর্ধিত করা হয়। সেইটা করার পরে একটা পাইপকে আরেকটা পাইপের সঙ্গে ইজিভাবে নাটের সাহায্যে ফ্লাইং নাটের সাথে জয়েন করা হয়। তো এইটা সাধারণত এসির সাকশন ডিসচার্জ পাইপের কাছে দেখবেন লাগানো থাকে, সার্ভিস বাল্বের সাথে এটা দিয়ে লাগায় ইনডোর থেকে আউটডোর পর্যন্ত সংযোগ দেওয়া হয়। তাইলে এসির কাজের জন্য এই ফ্লায়ারিং টুলস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কয়েক ধরনের পাওয়া যায়। এটা হলো কিন্তু ম্যানুয়ালি, এখানে যে চিত্র দেওয়া আছে এইটা ম্যানুয়ালি ছাড়াও এখন কিন্তু অটো সিস্টেম বেরিয়েছে। যে কোনো সাইজের পাইপ দিবেন আপনার ফ্লাইং হবে, আপনি পুলার দিয়ে টাইট দিবেন, যে কোনো সাইজের পাইপ ফ্লাইং হয়ে বাড়বে। আর এটা হচ্ছে ম্যানুয়াল, যে সাইজের পাইপ দিবেন সেই সাইজ পরিবর্তন করতে হবে, বারবার টক পরিবর্তন করতে হবে, ছিদ্র পরিবর্তন করতে হবে। যে সাইজের পাইপ দিবেন ওই সাইজের ছিদ্রের মধ্যে ঢুকাতে হবে। আর অটো সিস্টেম যেটা আছে সেটা একটাই ছিদ্র থাকবে, ওইটাকে টাইট দিলে পরিমাণ মতো আয়সা ওই জায়গায় টাইট হয়ে যাবে। এবং ওপরের যে আপনার পুলার যেটা আছে এটা দিয়ে আপনি ঘুরাইবেন, একদম সুন্দর ফ্লাইং হয়ে যাবে। আর এই ম্যানুয়াল এটার ক্ষেত্রে আপনি যতবার সাইজ লাগাবেন ততবার সাইজটা আপনার পরিবর্তন করতে হবে। বোঝা গেছে? তাহলে এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টুলস, সুইজিং টুলস। এইটার কাজ হলো যখন একটা পাইপ আর একটা পাইপের সঙ্গে আমরা ঝালাই দিব, জয়েন করব, তখন যে কোনো একটা পাইপের থিকনেস বৃদ্ধি করতে হবে। আমরা যে পিভিসি পাইপ দেখছি, পিভিসি পাইপের এক মাথা কি বলে, সকেট বলে না, একটা পাইপ আরেকটা পাইপের মধ্যে ঢুকায় দেয়। সেই রকম কপার টিউবের মধ্যে এরকম সিস্টেম থাকে না। আমরা যদি মাঝখান থেকে কোনো পাইপ কর্তন করি বা কাটি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সমান্তরাল ভাবে সমান সমান হয়ে যাবে। একটা পাইপ যদি আমরা এখানে কাটি কি হবে, সমান সমান হয়ে যাবে না? দেখেন দুইটা পাইপ যদি একসঙ্গে ঝালাই দিই, ঝালাইটা কিন্তু হবে না। এই জন্য কি করতে হবে, যে কোনো একটা পাইপের থিকনেস বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করলে এটা আসা এটার ভিতরে ঢুকে যাবে। এখন যদি আমরা ঝালাই দিই তাহলে ঝালাইটা কি হবে, মজবুত হবে। এইটাকে বলা হয় সুইজিং। এই সুইজিং এর বিভিন্ন ডাইস আছে, এখানে যত সাইজের পাইপ আছে তত সাইজের পাইপ দ্বারা এই সুইজিং করতে হবে। 5 টাইপ 22 টাইপ কি দুইটা জিনিস এখানে দেওয়া আছে। দেখেন এটা হলো আমরা যখন কোনো সার্ভিস পাইপ বা চার্জিং পাইপ আমরা এসির বা ফ্রিজের গ্যাস চার্জ করি, করার পরে পাইপটাকে কিন্তু সিল করে দিতে হয়, মাথাটাকে, পাইপের মাথাটাকে বন্ধ করে দিতে হয়। এই ধরেন সার্ভিস পাইপ, এখন এই মাথাটা আমরা এখন বন্ধ করব। দুইটা ভাবে বন্ধ করতে পারি। একটা হলো এইটাতে আমরা এখানে চাপ দেব, চাপ দেওয়ার পরে পাইপটা চ্যাপটা হয়ে যাবে, বাতাস বের হতে পারবে না। এরপরে আমরা পিছনের অংশটাকে ঝালাই দিয়ে বন্ধ করে দিব। আর একটা হলো এই যে এটা যেটা আছে এটার ভিতরে ঢুকায় এটাকে টাইট দিলে এই জায়গায় আসলে পাইপটা এখানে চ্যাপটা হয়ে যাবে। চ্যাপটা হয়ে গেলে আর বাতাস বের হতে পারবে না। চ্যাপটার অংশটুক খুলে পরবর্তীতে এটা অপর মাথাটুক কি করতে হবে, ঝালাই দিয়ে দিতে হবে, তাহলে আর ভিতর থেকে গ্যাস বের হতে পারবে না। তাহলে এটাও কিন্তু আমাদের বিশেষ হস্তচালিত টুলসের মধ্যে পড়ে এবং খুবই একটা দরকারি জিনিস। ক্যাপিলারি কাটার, এটা খুবই দরকারি জিনিস। পাইপগুলা কিভাবে কাটছে দেখছেন, সোজা করে কিন্তু কাটে নাই, অ্যাঙ্গেল করে কাটছে। অ্যাঙ্গেল করে কাটলে ছিদ্র ক্লিয়ার হয়েছে কিনা দেখা যায়, আর যদি সোজা কাটি তাহলে ছিদ্রটা ক্লিয়ার হয়েছে কিনা আমরা দেখতে পারবো না। বোঝা গেছে? ভালো করে লক্ষ্য করেন। এই ক্যাপিলারি কাটারের কাজ হলো ক্যাপিলারি টিউব কর্তন করা। ক্যাপিলারি টিউব মানে খুব চিকন টিউব, যেটা আমরা ফ্রিজ এবং এসিতে ব্যবহার করে থাকি। কোথায়? ফিল্টারের পরে। ফিল্টারের পরে ইভাপোরেটর এবং ফিল্টারের মাঝখানে এই ক্যাপিলারি কাটার, এই ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়।
এগুলা হলো যে আমরা কপার টিউব ব্যান্ড করি যে কপার টিউবের এই অংশটাকে বলা হয় রিমার। নষ্ট হয়ে গেলে আলাদা কিন্তু এটা চেঞ্জ করা যায়। টিন স্লিপ শীট মেটাল কাটার জন্য ব্যবহার করা হয়। আমাদেরও ছোটখাটো কাজ এটা লাগবে, আমরা রাখতে পারি। দেখেন আমরা দুইটা পার করে চলে গেছি, একটা হলো সাধারণ হস্তচালিত টুলস, একটা হলো বিশেষ হস্তচালিত টুলস। এবার কিন্তু আমরা চলে আসবো কোথায়? সাধারণ মাপনী টুলসে চলে আসব। সাধারণ মাপনী টুলস আমাদের কি কি লাগে দেখেন। মেজারমেন্ট টেপ বা মেজারমেন্ট স্কেল, এটা কি করবি? আমরা কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদিকে পরিমাপ করার কাজে ব্যবহার করি। বোঝা গেছে? পাইপ মাপ দেব, এসি ফিটিং করব, এসি ফিটিং করার জায়গা পরিমাপ করব ইত্যাদি কাজে এই মেজারমেন্ট স্কেল ব্যবহার করা হয়। ফ্লেক্সিবল মেটাল টাইপ, একটার মধ্যে এটা কি পেঁচানো থাকে 10 ফিট 15 ফিট পর্যন্ত। এটা কিন্তু সবার ব্যাগে একটা করে থাকবে। এটা কি করব? মাপ জোকের কাজে ব্যবহার করব। ভার্নিয়ার ক্যালিপার্স, যারা বেশি বুঝি ভালো বুঝি তারা একটা ভার্নিয়ার ক্যালিপার্স অবশ্যই লাগবে। তার কারণ হলো এটা দিয়ে আমরা পাইপের থিকনেস ভিতরের এবং বাইরের আউটসাইড ইনসাইড পরিমাপ করতে পারবো। এটা কিন্তু অ্যানালগ সিস্টেম, এটা এখন কিন্তু ডিজিটাল সিস্টেম পাওয়া যায়। আপনার ইলেকট্রনিক্স লেখা উঠবে কত সাইজের পাইপ বা শিট আপনি মাপ দিচ্ছেন। আমাদের যে বেশি বেশি দরকার আমরা কিন্তু সেগুলি খালি দেখতেছি, বুঝলেন? থার্মোমিটার, থার্মোমিটার আমাদের লাগবে, আমাদের লাগবে। আমরা যখন ফ্রিজ এসির তাপমাত্রা মাপতে যাব যে আমাদের ফ্রিজ ঠান্ডা হচ্ছে কিনা, এসির রুম ঠান্ডা হচ্ছে কিনা, এটা দেখার জন্য আমাদের থার্মোমিটার লাগবে। এই যে বেলুস টাইপ থার্মোমিটারটা, এই যেটা লাগবে, বোঝা গেছে? এইটা লাগবে। এটা আমরা কোথায় দিব? ইভাপোরেটরের সামনে রাখবো। ইভাপোরেটরের সামনে রাখলে এই যে এখানে নাম্বার উঠবে কত ডিগ্রি সেলসিয়াস আছে ভিতরে তাপমাত্রা, এসিতে কত আছে 25 22, ঠিক আছে? আর যদি ফ্রিজে দেখি তাহলে ফ্রিজের যদি ডিপের মধ্যে রাখি তাহলে ডিপের টেম্পারেচার মাইনাস কত মাইনাসে গেল, এটা দেখার জন্য অবশ্যই ডিজিটাল লাগবে। এই যে এখানে বলছে রেফ্রিজারেটর, ফ্রিজার ও এয়ার কন্ডিশন রুমের তাপমাত্রা, বাতাসের ও চিল্ড ওয়াটারের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। হাই প্রেসার গেজ মিটার, প্রেসার গেজ মিটার, প্রেসার দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা লিক চেক করি, ভ্যাকুয়াম করি, তারপরে কি করি? এটা কিন্তু কম্পাউন্ড গেজ, ঠিক আছে? প্রেসার গেজ মিটার প্রেসার বা চাপ পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটাকে কম্পাউন্ড গেজ বলা হয়। এই কম্পাউন্ড গেজগুলো দিয়ে আমরা কি করি? আরো এটা দিয়ে আমরা গ্যাস চার্জ করি, ভ্যাকুয়াম করি, লিক চেক করি ইত্যাদি কাজে এটা ব্যবহার করা হয়। এটা সিঙ্গেল এবং ডাবল উভয় আছে, হাই প্রেসার এবং লো প্রেসার উভয় আছে। এই দেখেন আছে ডাবল গেজ ম্যানিফোল্ড, এটার মধ্যে দুইটা মিটার আছে। আমরা কিন্তু সংক্ষিপ্ত আকারে টুলসের বিবরণগুলো দেখতেছি, বিবরণগুলা বইতে দেওয়া আছে, বইয়ে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সবাই। আর যারা যারা বই এখনো পান নাই অফিসে যোগাযোগ করবেন, বই দেওয়া দিব। এটা হলো ডাবল গেজ ম্যানিফোল্ড। এইটাতে কি করা হয়? এটাতে হাই প্রেসার এবং লো প্রেসার সব ধরনের চাপ দেখা যায়। এখানে 3টা হুস পাইপ থাকে 3 কালারের, এবং মিটার দুই কালারে থাকে, একটা ব্লু কালার আর একটা হলো রেড কালার। রেড কালারটা হলো হাই প্রেসার, ব্লু কালারটা হলো লো প্রেসার। তা আমরা এই মিটার সব প্র্যাকটিক্যাল দেখাবো। প্র্যাকটিক্যাল দেখানোর সময় আপনারা কিন্তু এটা ভালোভাবে বুঝবেন। তবে এই ডাবল গেজ ম্যানিফোল্ডের কাজ কি? এসিতে বা ফ্রিজে গ্যাস চার্জ করা, ভ্যাকুয়াম করা, লিক চেক করা ইত্যাদির কাজে এই গেজ ম্যানিফোল্ড ব্যবহার করা হয়। গেজ ম্যানিফোল্ড সিঙ্গেল গেজ হয়, ডাবল গেজও হয়। এটা হলো ডাবল গেজ মিটার। এখানে স্প্রিং সাইকোমিটার, অর্থাৎ কোনো কিছু ওজন দেওয়ার জন্য এই মিটারগুলো ব্যবহার করা হয়, হাতল বিশিষ্ট। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা দেখাবো, সেটা হলো অ্যাম্পিয়ার মিটার। এই যে আমাদের এখানে ইলেকট্রিশিয়ান আছে, ইঞ্জিনিয়ার আছে, ওরা ভালো বুঝে এটা কি করি, আমরা কি কাজে ব্যবহার করি? এটা কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করি। তা আমাদের একটা মিটার হলে কিন্তু আমরা সব ধরনের কাজ করতে পারবো। যে মিটারের মধ্যে কারেন্ট, ভোল্টেজ, ওহমস, সব ধরনের ক্যাপাসিট্যান্স ইত্যাদি পরিমাপ করা যাবে, সেই মিটারটা কিন্তু আমরা কিনবো। একটা মিটার দিয়ে আমরা সবকিছু পরিমাপ করতে পারবো। এরপরে আসছে এটা কি? ভোল্ট মিটার।
ভোল্ট মিটার দা ভোল্ট মাপা যাবে, ওহমস মিটার এর মধ্যেও কিন্তু সবগুলো আছে। তবে এগুলো হলো অ্যানালগ পদ্ধতি, ডিজিটাল মিটারও আছে। আমরা যদি ওই ওভারের একটা টেলিফোন মিটার কিনি তাহলে আমাদের আর কিন্তু আর অন্য কিছু লাগবে না। তারপরে এটি সম্পর্কে আমাদের নলেজ নিতে হবে যে এইগুলোতে কি করা হয়। মোটর বা অন্যান্য বৈদ্যুতিক অংশ বা যন্ত্রে 2 পয়েন্টের মধ্যে সংযোগ, রোধ ও ক্যাপাসিটরের অবস্থা বোঝার জন্য ওহমস মিটার ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আগে ব্যবহার করতো অ্যাভোমিটার, এটা দিয়েও একই কাজ করা হয়। এখন এগুলি খুব কম ব্যবহার করা হয়, অনেকে করেন। আমাদের এসি সেক্টরে এগুলা কম ব্যবহার করা হয়। ক্যাপাসিটার টেস্টার, ক্যাপাসিটারের ক্ষমতা কত ইত্যাদি নির্ণয় করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। কিন্তু আমরা ওই টেলিফোন মিটারটা কিনলে ওইটা দ্বারাই আমরা সব করতে পারবো। ফেজ সিকোয়েন্স মিটার, এটা দরকার আছে। 3 ফেজ লাইন, 3 ফেজ লাইনের 3টা ফেজ, লাইন 1, লাইন 2, লাইন 3 নাম্বার ঠিক আছে কিনা ইত্যাদি পরিমাপ করার জন্য এই ফেজ সিকোয়েন্স মিটার ব্যবহার করা হয়। ডায়াল ম্যানোমিটার, এটা আমাদের এত প্রয়োজন নাই। এই দেখেন এখন ইকুইপমেন্টে চলে আসেন। এই যে বলছিলাম যে ইকুইপমেন্ট মানে হলো সে নিজেই একটা মেশিন, অনেকগুলো খণ্ড অংশের সমন্বয়ে সে নিজেই একটা কি মেশিন। এই যে একটা বেঞ্চ, ওয়ার্কশপ বেঞ্চ, এটাকে মেশিন না? এটা একটা মেশিন, পূর্ণাঙ্গ একটা জিনিস। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এটা যদি বড় ওয়ার্কশপ করে প্রয়োজন আছে, নাইলে নাই, এটা আমাদের নাই। এই যে হ্যান্ড রিপেট আসছে, এটা আমরা আগে আলোচনা করছি। ড্রিল মেশিন, এগুলি এখন কি প্রয়োজন আছে? এগুলো এখন নাই, আগে ছিল এক সময়। হাতে ঘুরা ঘুরা করতো, বিদ্যুৎ ছাড়া, বিদ্যুৎ লাগে না। গাছ ড্রিল মেশিন ওয়ার্কশপের মধ্যে থাকে, মোটা মোটা কাজ করার জন্য, ছিদ্র করার জন্য ইত্যাদি কাজে এটা ব্যবহার করা হয়। আমাদের কিন্তু একটা জিনিস খুব দরকার, এটা হলো কি এই যে ড্রিল মেশিন। তাও লাগবে কি হ্যামার ড্রিল মেশিন একটা, নর্মাল ড্রিল মেশিন একটা। হ্যামার ড্রিল মেশিন লাগবে, আমরা যখন এসি ফিটিংস এর কাজে ব্যবহার করব তখন আমাদের হ্যামার ড্রিল লাগবে। আর আমরা যখন ছোটখাটো কাজ করব তখন আমাদের কি লাগবে? একটা নর্মাল ড্রিল লাগবে, পিস্তল ড্রিল বা ছোট ড্রিল। হ্যামার ড্রিল গুলা কিন্তু 2500-3000 থেকে শুরু করে 5-7 হাজার টাকা অনেক ধরনের দামের পাওয়া যায়। এসির কাজ করতে গেলে আমাদের অবশ্যই হ্যামার ড্রিল মেশিন লাগবে। ড্রিল মেশিন কিসে চলে? বিদ্যুতে চলে না? আচ্ছা, এরপরে হলো বেঞ্চ গ্যান্ডার। আমরা যদি চাকু বা আমাদের ইত্যাদি ধার টার দেই, বাটালি ধার দেই, তাইলে এটা লাগে, কিন্তু আমাদের প্রয়োজন নেই এসির কাজের টেকনিশিয়ানদের। সোল্ডারিং গান দরকার আছে, অবশ্যই এটা একটা দরকার আছে ছোটখাটো। এই যে দ্রুত সোল্ডারিং করার জন্য, ভারী সোল্ডারিং কাজের জন্য এই ধরনের সোল্ডারিং গান ব্যবহার করা হয়। তা আমাদের সাধারণ একটা আয়রন হইলে চলবে, কারণ এত বেশি কিছু আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা মেকানিক্যাল সাইড রেফ্রিজারেশনের কাজ করব। সার্কিটের ছোটখাটো ঝালাই দেওয়ার জন্য অবশ্যই একটা আয়রন প্রয়োজন আছে। নাইট্রোজেন সিলিন্ডার, এইটা এসি টেকনিশিয়ানদের জন্য একটা খুবই দরকারি জিনিস, কারণ যখন আমাদের ইউনিটগুলা ওয়াশ করব, চোকিং যাতে না হয়, ভিতর থেকে জলীয় বাষ্প তাতে অপপদার্থ বের করার জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এই জন্য নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার আমাদের প্রয়োজন। অক্সিজেন, অক্সি অ্যাসিটিলিন, এই যে আমরা ঝালাইয়ের কাজে ব্যবহার করি, একটা থাকবে অক্সিজেন, একটা থাকবে অ্যাসিটিলিন, দুইটার সমানে একটা ঝালাই সেট তৈরি হবে। তো ঝালাই সেটের এই প্রশিক্ষণটার জন্য আলাদা একটা ক্লাস হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, এই যে এখানে আসছে ইকুইপমেন্টের মধ্যে কি আসছে, এখানে ভ্যাকুয়াম পাম্প। এটা কিন্তু এসি টেকনিশিয়ানের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ জিনিসটা। এটাতে কি করা হয়? বায়ু শূন্য করা হয়। কোন জায়গায় বায়ু শূন্য করা হয়? এটা হলো রেফ্রিজারেশন ইউনিটের ভিতরে বায়ু বা বাতাসকে টেনে বের করা হয় এই মেশিনটা দ্বারা। তারপরে আছে কি ওয়েট স্কেল, আমরা গ্যাসকে পরিমাপ করার জন্য, কতটুকু গ্যাস ব্যবহার করলাম বা কিনলাম বা আনলাম, ওজন করার জন্য ওয়েট স্কেল লাগবে। এরপরে এখানে দেখেন এই চার্জিং স্টেশন, মানে এইটার ভিতরে সকল কিছু আছে। এটা দিয়ে ভ্যাকুয়াম করা যাবে, এটা দিয়ে গ্যাস চার্জ করা যাবে, মানে এর ভিতরে সবকিছু আছে। ঠিক আছে? খালি হুজ পাইপ লাগাবেন, একটা একটা করে লাইন দিবেন, সব কাজ হয়ে যাবে। ম্যানুয়ালি কিন্তু, অটো না। একটা একটা সেট করবেন আর সবকিছু হয়ে যাবে। এই জন্য চার্জিং স্টেশন অনেক ওয়ার্কশপে দেখবেন আছে যে আলাদা আলাদা না রাখা একটা পয়েন্টের মধ্যে সব সেট করে রাখছে, চাক্কা সিস্টেম আছে, টান্দা নিয়ে যেতেছে আর বের করতেছে, একটা দিয়ে সবকিছু কাজ হচ্ছে এক জায়গায় বসে থেকে, মানে আর খোঁজাখুঁজির কোনো প্রয়োজন হচ্ছে না। এগুলোর দাম আছে।
সার্ভিস সিলিন্ডার, ওই যে গ্যাসের যে সিলিন্ডারগুলো আমরা ব্যবহার করি এগুলাকে বলা হইলো সার্ভিস সিলিন্ডার। এই যে আমাদের এখানে আছে অনেক সিলিন্ডার। এরপরে আসছে হইলো পিনস অফ টুলস। একটু আগে বলছিলাম ওই যে পাইপের রেফ্রিজারেশন চার্জ করার পরে যে পাইপটাকে চ্যাপটা করে ঝালাই দিতে হবে বা পাঞ্চ করতে হবে, সেটাই হলো পিনস অফ টুলস বা প্লায়ার্স। রঙের কাজ যদি আপনারা করেন স্প্রে গান অবশ্যই লাগবে, ছোটোখাটো একটা কিনতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ফায়ার এক্সাইটিং বৈশার, অগ্নি নির্বাপক পাউডার বা এবিসি পাউডার। এইটা ওয়ার্কশপে রাখতে হবে, ঠিক আছে। আমাদেরকে অবশ্য আমাদের এই 17তম ব্যাচ থেকে একটা ফায়ার এক্সাইটিং বৈশার উপহার দিয়ে গেছেন 17তম ব্যাচের ছাত্ররা। ট্যাঙ্কস এয়ার কম্প্রেসার এগুলো আপনাদের প্রয়োজন নাই। রিকভারি মেশিন, এটা সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। এইটা দিয়া এসির ভিতরের গ্যাসগুলাকে বের করে এক জায়গায় জমা রাখা হয়। এটা সম্পর্কে আমরা আলাদা ক্লাস নিব। এটা আমাদের রিকভারি সিলিন্ডার, মানে এই সিলিন্ডারের মধ্যে গ্যাসটাকে স্টোরেজ করে। তো আমাদের মোটামুটি সব শেষ হয়ে গেছে ইকুইপমেন্টের মধ্যে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো হ্যালাইট লিক ডিটেক্টর। অ্যাসিটিলিন এলপিজি বা বোটেন গ্যাস বার্নারে লিক আছে কিনা চেক করার জন্য, অর্থাৎ গ্যাসের লিক চেক করার জন্য তো এইটাকে ব্যবহার করা হয়। এটা হলো ইলেকট্রনিক লিক ডিটেক্টর। এটার মধ্যে অ্যালার্ম সিস্টেম আছে। এই সেন্সরটা থাকবে, যেখানে লিক থাকে ওই জায়গায় এরকম করে ধরলে এখানে একটা সাউন্ড দিবে, তাহলে সাউন্ডের সাথে বুঝতে পারবো যে এখানে লিক আছে, কিটকিট শব্দ হবে। আলট্রাভায়োলেট লিক ডিটেক্টর এগুলা সাধারণ টেকনিশিয়ানের কাছে থাকে না, ওয়ার্কশপ অথবা ট্রেনিং সেন্টার অথবা কোনো সাব স্টেশন গ্যাসের ইত্যাদি জায়গায় বা যারা গ্যাস বিক্রয় করেন রিসার্চ করেন তাদের কাছে কিন্তু এগুলো থাকে। সেফটি গ্লগস, এই গ্লগসটা অবশ্যই যারা ওয়ার্কশপে কাজ করবেন গ্যাস চার্জিং করবেন তাদের চোখে রাখতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটার কি কাজ আমরা সবাই জানি। ক্যাপিলারি টিউব ক্লিনার, এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্যাপিলারি টিউব ক্লিনার, টিউব যখন জাম হয়ে যায় তখন এটা দিয়ে প্রেসার দিতে হয়, প্রেসার দিলে ওই টিউবটা ক্লিয়ার হয়ে যায়। আমরা শেষ করে দিচ্ছি, লাইটটা জ্বালা দাও। আমরা এতক্ষণ ক্লাস নিছি কি রেফ্রিজারেশন কাজে ব্যবহৃত টুলস এবং ইকুইপমেন্টের। তাহলে টুলস আমরা চিনলাম, ইকুইপমেন্টও আমরা ছিলাম। তো টুলসের মধ্যে আমরা কয়টা প্রকার দেখছি, সাধারণ টুলস আর একটা হলো বিশেষ টুলস। সাধারণ টুলস, বিশেষ টুলস, সাধারণ মাপনী টুলস, বিশেষ মাপনী টুলস। বিশেষ হচ্ছে শুধুমাত্র আরএসি বা রেফ্রিজারেশন সেকশনে যেইগুলি ব্যবহার করা হবে সেগুলোই হলো বিশেষ টুলস। তবে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, খোদা হাফেজ।